তো আজকে আমরা একমাত্রিক সমস্যার জন্য ডব্লিউক্যাবি পদ্ধতি অথবা শ্রোডিঙ্গার সমীকরণের ডব্লিউক্যাবি সন্নিকর্ষ সমাধানটি নিয়ে আলোচনা করব। তো এখানে ডব্লিউক্যাবি বলতে কি বোঝায়? ডব্লিউক্যাবি হচ্ছে তিনজন বিজ্ঞানীর নাম। তো ডব্লিউ দ্বারা বোঝায় হচ্ছে পোয়েন্টিয়েল, কে হচ্ছে ক্রেমার্স, এবং বি হচ্ছে ব্রিলুইন। তো ডব্লিউক্যাবি মেথড বা ওয়েনচেল ক্রেমার্স ব্রিলুইন মেথড বা অ্যাপ্রক্সিমেশন হলো একটি বিশেষ ধরনের পদ্ধতি যা কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করা হয়। এটি শ্রোডিঙ্গার সমীকরণের একটি আসন্ন সমাধান বের করতে সহায়তা করে, বিশেষত যেখানে সিস্টেমের বিভব বা পটেনশিয়াল ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং নির্দিষ্ট সঠিক সমাধান নির্ণয় করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ডব্লিউক্যাবি মেথডটা ব্যবহার করে থাকি বা অ্যাপ্লাই করি। তো যেহেতু এখানে আমি বললাম যে যখন বিভবটা ধীরে ধীরে পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে যে তরঙ্গটা থাকে সেই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটাও ধীরে ধীরে পরিবর্তিত হয়। বিভব ধীরে পরিবর্তিত হলে তরঙ্গটাও তো অবশ্যই ধীরেই পরিবর্তিত হবে। স্বাভাবিকভাবে দ্রুতশীল যে তরঙ্গগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত পরিবর্তিত হয়। তো যখন দ্রুত পরিবর্তনশীল হবে বিভবটা ভি অফ এক্সের সাপেক্ষে, তখন যে তার তরঙ্গ দৈর্ঘ্যটা থাকবে ল্যামডা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাও দ্রুত পরিবর্তিত হবে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ডব্লিউক্যাবি মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না। আবার আমরা যদি খেয়াল করি যে বিভব ভি অফ এক্সের সাপেক্ষে যখন খুব ধীরে পরিবর্তিত হয় বিভব ভি অফ এক্স, তো সেই ক্ষেত্রে এই ল্যামডাটাও খুব ধীরে পরিবর্তিত হবে। তো এই ল্যামডা ধীরে পরিবর্তিত হলে সেক্ষেত্রে আমরা এই ডব্লিউক্যাবি মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। তো ডব্লিউক্যাবি মেথডের মূল ধারণাটা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই তরঙ্গ ফাংশন সম্পর্কে বুঝতে হবে। তো তরঙ্গ ফাংশনটা কি? তো কোনো একটা কণা, তো সেই কণার সাথে স্বভাবতই একটি তরঙ্গ প্যাকেট সংশ্লিষ্ট থাকে, এটা তো আমরা সবাই জানি। আর এই তরঙ্গ প্যাকেটটার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তো এই যে কণাটি রয়েছে সেই কণার সাথে যে তরঙ্গটা রয়েছে সেই তরঙ্গটাকে মূলত আমরা সাই অফ এক্স অপেক্ষক দ্বারা ডিনোট করে থাকি। তো এখানে আমরা যে সমীকরণটা ব্যবহার করি সেই সমীকরণটা হচ্ছে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। এখন এই যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটা ব্যবহার করব, তো সেই শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণের মধ্যে যে বিভবটা রয়েছে সেই বিভবটা যদি ধীরে পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে আমরা মূলত এই ডব্লিউক্যাবি মেথডটা অ্যাপ্লাই করি। কারণ হচ্ছে আমরা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ থেকে কি বের করি? এই সাই অফ এক্স অপেক্ষকের মানটা বের করি এবং এনার্জি ই বের করে থাকি। এখন যখন আমরা দেখব যে এই বিভব ভি অফ এক্স ধীরে ধীরে পরিবর্তনশীল হচ্ছে, সেক্ষেত্রে এই সাই অফ এক্সের মানটা এবং এনার্জি ই এর মানটা বের করা খুব জটিল হয়ে যায়। তো স্বাভাবিকভাবে বের করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা সহজ সমাধান বের করব। তো সহজ সমাধানের ক্ষেত্রে এই ডব্লিউক্যাবি মেথডটাই অ্যাপ্রোপ্রিয়েট। তো ডব্লিউক্যাবি মেথডটা অ্যাপ্লাই করার প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে এই যে বিভবটা রয়েছে ভি অফ এক্স, এটা অবশ্যই ধীরে পরিবর্তিত হবে। এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি। তো আমরা ধরে নিলাম এক্সের সাপেক্ষে এই বিভব ভি অফ এক্স ধীরে পরিবর্তনশীল হচ্ছে এরকম। এই সমীকরণের মধ্যে এনার্জি থাকবে। তো এই এনার্জি লেভেলটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে এনার্জি, তো এটা হচ্ছে ই এনার্জি, এটা হচ্ছে ভি অফ এক্স ধীরে পরিবর্তনশীল হচ্ছে। তো এই যে ডব্লিউক্যাবি মেথডটা রয়েছে সেই মেথডের মধ্যে আমরা দেখতে পাই যে ক্লাসিক্যালি অনুমোদিত এবং নিষিদ্ধ অঞ্চল রয়েছে। তো ক্লাসিক্যাল ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি যে সব সময় এনার্জিটা অবশ্যই বেশি থাকতে হবে বিভবের থেকে। তো এই এনার্জি ইটা যদি বেশি হয় এবং ভি অফ এক্স অর্থাৎ এই বিভবটা যদি কম হয়, তাহলে স্বভাবতই এই বিভবটা এই যে এনার্জি লেভেলটাকে ক্রস করতে পারবে না। হ্যাঁ, তো এই বিভবটা ধীরে ধীরে পরিবর্তনশীল হতে হতে যখন এই এনার্জি লেভেলটা ক্রস করতে যাবে, তো ক্লাসিক্যাল ক্ষেত্রে এটা কখনোই সম্ভব হবে না যে এনার্জিটাকে পার করে বিভবটা পার হয়ে যাবে। তো যার শক্তি বেশি সে তো অবশ্যই যে দুর্বল প্রকৃতি তাকে তার উপর দিয়ে যেতে দিবে না। তো ক্লাসিক্যাল ক্ষেত্রে এটা সম্ভব নয়। এজন্য আমরা এখানে দুইটা অঞ্চল দেখতে পাই, একটা হচ্ছে ক্লাসিক্যালি নিষিদ্ধ অঞ্চল আর একটা হচ্ছে ক্লাসিক্যালি অনুমোদিত অঞ্চল। কখন অনুমোদিত অঞ্চল পাওয়া যায়? যখন হচ্ছে ভি অফ এক্সটা অর্থাৎ এই বিভবটা কম থাকবে এবং এই এনার্জিটা বেশি থাকবে। তো এটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড, এটা হচ্ছে ক্লাসিক্যালি ফরবিডেন। তো এই যে ডব্লিউক্যাবি মেথডটা, এটা হচ্ছে ক্লাসিক্যালি অনুমোদিত। তো এই যে ডব্লিউক্যাবি মেথডটা অ্যাপ্লাই করার প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে এই যে বিভবটা রয়েছে ভি অফ এক্স, তো এই বিভবটা রয়েছে ভি অফ এক্স ধীরে পরিবর্তনশীল হচ্ছে। তো এই যে বিভবটা ধীরে ধীরে পরিবর্তনশীল হচ্ছে,
কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা এর উল্টাটা দেখতে পাই। তো যখনই তরঙ্গটা গতিশীল হবে তো এক্ষেত্রে এখানে একটা বাধা পাবে, এনার্জি লেভেলটা যেহেতু বেশি তো বিভবটা কম, তখন তরঙ্গটা এখানে গিয়ে বাধা পাবে। তো একটা সময় এখানে সংঘর্ষ হবে, তো সে চেষ্টা করবে যে এই বিভব বাধটা পার হয়ে সে যাতে এনার্জি লেভেল ক্রস করতে পারে। তো বিভব বাধ কি? পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব বাধ হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি ধারণা যা মূলত কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহৃত হয়। তো এটি এমন একটি অঞ্চল নির্দেশ করে যেখানে একটি কণার পটেনশিয়াল বা বিভব শক্তি অন্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে বিভব বাধটা রয়েছে, এই যে এখানে এই বিভবটা এই অঞ্চলে বেশি এবং এই অঞ্চলে কম, আর এই যে পয়েন্টটা এটাকে বলা হয় টার্নিং পয়েন্ট। এখানে কোনো তরঙ্গ পাওয়া যায় না এই টার্নিং পয়েন্টের মধ্যে। এখন কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এইচ কাট তরঙ্গটা যখন এই টার্নিং পয়েন্টে এসে সংঘর্ষ হয় সেক্ষেত্রে এইচ কাটের মান খুবই ক্ষুদ্র হয়ে যায়। তো এইচ কাট স্কোয়ারকে 0 সমান ধরা হয়। যখন আমরা ডব্লিউক্যাবি মেথডটা সমাধান করব সেক্ষেত্রে আমরা এইচ কাট স্কোয়ার অবশ্যই 0 ধরতে হবে। এটা কিন্তু ক্লাসিক্যালি সম্ভব না যে এই বিভব বাধটা পার হয়ে সে চলে যাবে। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই যে তরঙ্গ ফাংশনটা রয়েছে, তো সেই তরঙ্গ ফাংশনটা নিষিদ্ধ অঞ্চলে ক্ষয়প্রাপ্ত ফর্ম নিয়ে হলেও ব্যারিয়ার পার হতে পারে, যাকে আমরা এখানে কোয়ান্টাম টানেলিং বলে থাকি। তো এই সম্পূর্ণ অংশটুকু যদি আমি আবার একটু রিপিট করি তাহলে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে ডব্লিউক্যাবি মেথডটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই ভি অফ এক্সটা ধীরে ধীরে পরিবর্তনশীল হবে। তো ভি অফ এক্স কোথায় পাওয়া যাবে? শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা যদি আমরা খেয়াল করি তো শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের ক্ষেত্রে ভি অফ এক্সটা দেখতে পাবো। তো শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ কেন ব্যবহার করা হবে? কারণ হচ্ছে আমরা জানি যে কোনো একটা কণা, তো সিস্টেমের মধ্যে অবশ্যই কণা থাকবে, আর এই কণার সাথে সংশ্লিষ্ট থাকে হচ্ছে ওয়েভ প্যাকেট বা তরঙ্গ, আর তরঙ্গের সমীকরণই হচ্ছে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ। তো এক্ষেত্রে যখন বিভবটা ধীরে ধীরে পরিবর্তনশীল হবে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটাও কী করবে? এই বিভবের সাথে যেতে থাকবে। এক্ষেত্রে আমরা দুইটা অবস্থা দেখতে পাই, একটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চল আর একটা হচ্ছে ক্লাসিক্যালি ফরবিডেন অঞ্চল। তো ক্লাসিক্যালি অ্যালাউড মানে কি? ক্লাসিক্যালি অ্যালাউড মানে হচ্ছে সব সময় একটা এনার্জি লেভেল থাকে, তো এনার্জিটা বেশি হবে এবং ভি অফ এক্সটা কম হবে, এবং ভি অফ এক্সটা কখনোই এই এনার্জি লেভেলটা পার হয়ে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চলের মধ্যে কোসাইন বা সাইন আকারের তরঙ্গ পাওয়া যাচ্ছে। আবার যখন আমরা এই পয়েন্টে আসব অর্থাৎ ই সমান সমান ভি হয়ে যাবে, অর্থাৎ এনার্জি সমান হচ্ছে বিভব হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটাকে বলা হয় টার্নিং পয়েন্ট। আর এই টার্নিং পয়েন্টের মধ্যে আমরা কোনো তরঙ্গ ফাংশন বা ওয়েভ দেখতে পাবো না। তো যদিও ক্লাসিক্যালি এই এনার্জি লেভেলটা সবসময় বেশি থাকে এবং বি অফ এক্সটা কম থাকে, কখনোই এটা সম্ভব না যে বিভবটা বেশি হয়ে যাবে এনার্জিটা কম হয়ে যাবে। তো এটা ক্লাসিক্যালি কখনোই সম্ভব না, কিন্তু আবার কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে যায়। তো কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কি বলে? যদিও আমরা দেখব যে এই যে তরঙ্গ ফাংশনটা এই বিভব বাধা, এখানে যেহেতু বাধা পাচ্ছে এনার্জি লেভেলটা বেশি হওয়ার কারণে এই বিভব বাধা ক্রমাগত সংঘর্ষ হয়, তো সেক্ষেত্রে তরঙ্গ ফাংশনটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং ক্ষয়প্রাপ্ত হওয়া সত্ত্বেও একটা সময় কোয়ান্টাম মেকানিক্স বলে যে এটা পার হয়ে যাবে, এনার্জি লেভেল বা বিভব বাধটা পার হয়ে যাবে। তো এই পার হওয়ার ফলে এখানে একটা কোয়ান্টাম টানেলিংয়ের সৃষ্টি হবে। আবার শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের মধ্যে আমরা এইচ কাট স্কোয়ার দেখতে পাই। তো এইচ কাট স্কোয়ার হচ্ছে এই যে ক্ষয়প্রাপ্ত হওয়ার মুহূর্তে যে প্লাঙ্কের ধ্রুবকটা থাকে সেটা। তো সেই ক্ষেত্রে এইচ কাট স্কোয়ার খুবই ক্ষুদ্র হয়, প্রায় 0-র কাছাকাছি হয়। তো আমরা যখন ডব্লিউক্যাবি মেথডটা সমাধান করব সেক্ষেত্রে এইচ কাট স্কোয়ার 0-র কাছাকাছি ধরতে হবে বা 0 ধরতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। তো আমরা তিনটা ব্যাপার খেয়াল রাখবো। একটা হচ্ছে প্রথমে ভি অফ এক্সটা খুবই ধীরে পরিবর্তনশীল হবে, দ্বিতীয় ক্ষেত্রে এইচ কাট স্কোয়ারকে 0 ধরতে হবে, তৃতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ল্যামডাটাও ধীরে ধীরে পরিবর্তনশীল হবে। তো এখানে আমরা লিখছি যে ডব্লিউক্যাবি মেথড কি? যে কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহৃত একটি আসন্ন বা অ্যাপ্রক্সিমেট পদ্ধতি যা শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে যখন সিস্টেমের বিভব ধীরে ধীরে পরিবর্তিত হয় সেক্ষেত্রে আমরা ডব্লিউক্যাবি মেথডটা ব্যবহার করি। তো ডব্লিউক্যাবি মেথডটি এমন ক্ষেত্রে কার্যকর যেখানে তরঙ্গ ফাংশনের তরঙ্গ দৈর্ঘ্য দ্রুত পরিবর্তন হয় না এবং পুরো সিস্টেমের সম্পূর্ণ সমাধানটা কঠিন হয়। তো সেক্ষেত্রেই তো আমরা ডব্লিউক্যাবি মেথডটা অ্যাপ্লাই করে সহজ করে আমরা এই সায়ের মানটা বা এনার্জি এর মানটা নির্ণয় করতে পারি। তো
একমাত্রিক সমস্যার জন্য শ্রোডিঙ্গার সমীকরণের ডব্লিউকেবি সমীকরণ সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে সময় নির্ভর একমাত্রিক শ্রোডিঙ্গার সমীকরণটা নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে সময় নির্ভর একমাত্রিক শ্রোডিঙ্গার সমীকরণ হচ্ছে আই এইচ কাট ডেল সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডি স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি অফ এক্স সাই অফ এক্স টি। তো এখানে আমরা সাইয়ের সাথে এক্স টি কেন দিলাম, আমরা বলেই দিছি যে এটা একমাত্রিক ক্ষেত্রে শ্রোডিঙ্গার সমীকরণ। যখন দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতো তাহলে আমরা এক্সের পরিবর্তে আর লিখতাম, আর দ্বারা বোঝানো হতো যে এক্স ওয়াই এবং জেডের উপর নির্ভরশীল, অর্থাৎ ত্রিমাত্রিক ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা আর ব্যবহার করি। তো এখানে সাই অফ এক্সটি হচ্ছে কণাটির তরঙ্গ ফাংশন, এইচ কাট স্কোয়ার বা এইচ কাট হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, তো এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত প্লাঙ্ক ধ্রুবক। আর এখানে ভি অফ এক্স হচ্ছে বিভব শক্তি যা এক্সের উপর নির্ভরশীল। তো এখানে ভি অফ এক্স হলো ধীরে ধীরে পরিবর্তনশীল। তো এখানে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটি যেহেতু ধীরে ধীরে পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে আমরা সাই অফ এক্স টি এর মানটা সহজে বের করতে পারি না। তো সহজে বের করতে না পারার কারণেই মূলত আমরা ডব্লিউকেবি সমীকরণ পদ্ধতি প্রয়োগ করে যাতে করে সাই অফ এক্স টির মানটা বের করতে পারি। তো কখন আমরা বের করতে পারবো, যখন এই যে পুরা ফাংশনটা আছে এটা দ্রুত পরিবর্তনশীল হতে থাকবে, তখনই তো আমরা বের করতে পারবো সাই অফ এক্স টির মান বা এনার্জি ই এর মানটা। তো ডব্লিউকেবি সমীকরণ পদ্ধতিটা মূলত কী করে, এই যে ধীর গতিতে চলমান যে ফাংশনটা এটাকে দ্রুত গতি করার চেষ্টা করে। তো দ্রুত গতি করার চেষ্টা করার ফলেই তো আমরা এই সাই অফ এক্স টির মানটা খুব দ্রুত গতিতে পেয়ে যাই। তো এবার আমরা এমন একটা ফাংশন ধরে নিব যে ডব্লিউকেবি মেথডে তরঙ্গ ফাংশনের সমাধানকে এমনভাবে প্রকাশ করব যেন এটা দ্রুত পরিবর্তনশীল হয়। তো ডব্লিউকেবি পদ্ধতিতে সাই অফ এক্স টি এর জন্য একটি ট্রায়াল বা আনুমানিক সমাধান ধরা হয়। তো সেই সমাধানটা হচ্ছে সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই ডব্লিউ অফ এক্স টি ডিভাইডেড বাই এইচ কাট। তো এই ফাংশনটা আমরা আনুমানিক ধরে নিলাম যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে হচ্ছে দ্রুত গতিতে পরিবর্তনশীল এমন একটা ফাংশন প্রকাশ করে। আর এফ অফ এক্স হচ্ছে বিস্তার প্রকাশ করে, যে তরঙ্গ অপেক্ষক রয়েছে সেই তরঙ্গ অপেক্ষকের অজ্ঞাত বিস্তার। আর ডব্লিউ অফ এক্স টি হলো দশা ফাংশন যা এক্স এবং টি এর উপর নির্ভরশীল। তো এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু তরঙ্গ অপেক্ষকের বিস্তার, ডব্লিউ অফ এক্স টি হলো দশা ফাংশন যা এক্স এবং টি এর উপর নির্ভরশীল। তো এখন এই ডব্লিউকেবি পদ্ধতিতে এই যে ডব্লিউ অফ এক্স টি এই যে এই অংশটুকুকে আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি। তো দুটি অংশ কি কি, তো এখানে লিখি যে ডব্লিউকেবি পদ্ধতিতে ডব্লিউ অফ এক্স টি অংশকে দুটি অংশে বিভক্ত করতে পারি। তো ডব্লিউ অফ এক্স টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস অফ এক্স মাইনাস ইটি। এস অফ এক্স হলো স্থান নির্ভর ফেজ ফাংশন। তো আমরা এখানে বললাম যে ডব্লিউ অফ এক্স টি মানে কি দশা ফাংশন। দশা ফাংশনের মধ্যে আমরা এই দশা ফাংশনটাকে দুটি অংশে ভাগ করছি। একটা হচ্ছে এস অফ এক্স, এটাও দশা ফাংশন কিন্তু স্থান নির্ভর, অর্থাৎ কণাটি কোন অবস্থানে আছে সেই অবস্থানের যে দশাটা সেটা এস অফ এক্স দ্বারা নির্দেশ করা হয়। আর এখানে ই হচ্ছে শক্তি, টি হচ্ছে সময়, আর এই ইটি অংশটি সময়ের সাথে সম্পর্কিত। তো এস অফ এক্স হলো স্থান নির্ভর ফেজ ফাংশন, ই হলো কণার শক্তি এবং টি হচ্ছে সময়। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এটাকে 2 নং সমীকরণ দিব, এটাকে 3 নং সমীকরণ দিব। এখন ডব্লিউ অফ এক্স টি এর মানটা আমরা এই 2 নং সমীকরণে বসায় দেব, অর্থাৎ এই সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু হবে এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই, আর ডব্লিউ অফ এক্স টি এর জায়গায় হবে এস অফ এক্স মাইনাস ইটি। তো এখানে এস অফ এক্স মাইনাস ইটি হবে আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো এই অংশটুকুই আমরা পরবর্তীতে এখানে লিখব। তো এখানে কি হবে, সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই, আর ডব্লিউ অফ এক্স টি এর মান হচ্ছে এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দেব। তো এবার আমরা শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা খেয়াল করি। তো 1 নং সমীকরণটার দিকে তাকালে আমরা দেখব যে এখানে ডি স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ অবস্থানের সাপেক্ষে এই সাই অফ এক্সটিকে 2 বার অন্তরীকরণ করা হয়েছে। আবার এখানে খেয়াল করলে দেখব যে সাই অফ এক্সটিকে টি এর সাপেক্ষে 1 বার অন্তরীকরণ করা হয়েছে। তো এবার আমাদের কাজ কি, এই যে আমরা সমীকরণটা পেলাম 4 নং সমীকরণ, এই 4 নং সমীকরণকে 1 বার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব আর 2 বার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ
অন্তরীকরণ করব। তারপর যে অন্তরীকরণগুলোর আনসারটা পাবো সেগুলো আমরা 1 নং সমীকরণের এখানে বসায় দিব, যে ডেল সাই অফ এক্স ডিভাইডেড বাই ডেল টি এর একটা মান পাবো সেটা এখানে বসাবো, এবং ডি স্কোয়ার সাই অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ারের একটা মান পাবো সেটা এখানে বসাবো। আর সাই অফ এক্স টি এর মান তো এটাই, এই যে 4 নং সমীকরণে, তো সাই অফ এক্স টির পরিবর্তে 4 নং সমীকরণের এই মানটা বসায় দেব। তো আমরা এখন প্রথমে কি কাজ করব, এই সাই অফ এক্স টিকে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তো ডেল সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল টি, ডেল টি মানে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ ইকুয়াল টু, তো এখানে আমরা ডান সাইডটা যদি দেখি তাহলে দেখব যে এই এফ অফ এক্স হচ্ছে এক্সের ফাংশন। তো এক্সের ফাংশন হওয়ার কারণে আমরা যেহেতু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো এই এক্সের ফাংশনটা ধ্রুবক হয়ে যাবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। তো এফ অফ এক্সই থাকবে। আবার এখানে ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট, এখানে এস অফ এক্স মানে এক্সের ফাংশন তো আছে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে টি এর ফাংশনও কিন্তু আছে। তো এটাকে আমরা অন্তরীকরণ করতে পারবো। আমরা জানি যে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সি। আবার আমরা যদি টি এর সাপেক্ষে করি তাহলে ডি ডি টি অফ ই টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি হবে। এখন আমরা এই সম্পূর্ণ মানটাকে যদি টি হিসেবে ধরি তাহলে আমরা অন্তরীকরণ করতে গেলে কি করতে হবে, ই টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি হবে। তাহলে ই টু দি পাওয়ার এই উপরের সম্পূর্ণ মানটা আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট, কিন্তু উপরের সম্পূর্ণ মানটা তো টি না, তাহলে আমাদের কাজ কি করতে হবে, এই সম্পূর্ণ মানটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো উপরের মানটা যদি আমি এখানে লিখে দেখাই, আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট, এরকম আছে না, এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই এস অফ এক্সের জায়গায় তো কোনো টি নাই, তো সাথে যেহেতু কোনো টি নাই তাহলে এই মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এই আইটা এটার সাথেও আছে, এই আই এটার সাথেও আছে, এইচ কাটটাও আবার এই সম্পূর্ণ মানের সাথে আছে, আবার এইচ কাটটা এই মানটার সাথেও আছে। যখন আমরা এটা হিসেব করব আই এস অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, তখন দেখব যে এখানে টি না থাকার কারণে এই মানটা 0 হয়ে যাবে। তো 0, তারপর মাইনাস, এই যে মাইনাস, আবার এই ইটি ডিভাইডেড বাই এইচ কাট, আই ইটি ডিভাইডেড বাই এইচ কাট যখন আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন টি এর সাপেক্ষে টি হচ্ছে 1 হয়ে যায় আনসার। তো সাথে যে মানটা থাকবে সে মানটা আমরা সরাসরি বসাতে পারবো। তো টি এর সাপেক্ষে টিকে করলে 1 হয়, 1-এর সাথে ই গুণ করলে ই হয়, আর এই আইটা তো এটার সাথে ই এর সাথে আছে, তো এই যে আই ডিভাইডেড বাই এইচ কাট তো ধ্রুবক মান, তো নিচে ভাগাকারে বসবে। তো আমরা যখন এই উপরের মানটাকে অন্তরীকরণ করব তখন আলটিমেটলি মানটা পাবো হচ্ছে মাইনাস আই ই ডিভাইডেড বাই এইচ কাট। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো এবার আমাদের কাজ হচ্ছে 4 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে 2 বার পরপর অন্তরীকরণ করা। তো আমরা লিখব যে 4 নংকে এক্সের সাপেক্ষে 2 বার পরপর অন্তরীকরণ করে পাই। তো 4 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে হবে ডেল সাই এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, এবার এখানে দেখা যাক এই এফ অফ এক্স কিন্তু এক্সের ফাংশন, আবার ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট, এখানেও কিন্তু এক্সের ফাংশন আছে, এই যে এটা। তো এক্ষেত্রে যেহেতু দুইটা এক্সের ফাংশন তাহলে ইউভি মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। এই এফ অফ এক্সকে ইউ ধরলে আবার এই মানটাকে যদি আমরা ভি ধরি তাহলে ইউকে স্থির রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভিকে স্থির রেখে ইউ এর অন্তরীকরণ। তো এখানে আমরা এফ অফ এক্সকে স্থির রাখবো এবং ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাটকে অন্তরীকরণ করব। তো এফ অফ এক্স স্থির রাখলাম এবং এটাকে যদি অন্তরীকরণ করি তো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই হবে, কারণ এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি। তো এখানে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার এই সম্পূর্ণ মানটা আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো যেহেতু উপরের মানটা এক্স না তাহলে উপরের মানটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এই সম্পূর্ণ মানটাকে যদি আবার অন্তরীকরণ করি এই আই কিন্তু এটার সাথেও আছে, আই এটার সাথেও আছে, আবার এইচ কাট ডিভাইডেড বাই এইচ কাট এটার সাথেও আছে, আবার এটার সাথেও আছে। তো এখন আমরা এই অংশটুকুকে করব, তারপর এই অংশটুকুকে করব। তো আই এস অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট যদি করি তাহলে কি হবে, আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। এখন এখানে এস প্রাইম হয়েছে কেন, কারণ হচ্ছে এস অফ এক্সকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে এস প্রাইম মানে একবার অন্তরীকরণ করা হয়েছে বোঝায়, ডিভাইডেড বাই এইচ কাট। এখন এসকে কেন অন্তরীকরণ করলাম, কারণ এস হচ্ছে এক্সের ফাংশন আর আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি।
আবার এখানে খেয়াল করলে দেখব যে ইটি ডিভাইডেড বাই এইচ কাট, এই আইটা এটার সাথেও আছে, এইচ কাট এটার সাথেও আছে, কিন্তু এখানে কোনো এক্সের ফাংশন নাই। তো এক্স না থাকার কারণে এখানে আমরা 0 লিখতে পারবো। তো এই অংশটুকুকে অন্তরীকরণ করে আমরা পাইছি হচ্ছে আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। আবার এই অংশটুকুকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা 0 পাই, তো 0 দেওয়ার দরকার নাই। তো এখানে আমরা ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছিলাম। তো ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করলাম। এখন আমরা ভিকে স্থির রাখবো, অর্থাৎ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাটের কোনো পরিবর্তন হবে না। আর এফ অফ এক্সকে অন্তরীকরণ করব। যেহেতু এফটা এক্সের উপর নির্ভরশীল, অর্থাৎ এফটা এক্সের ফাংশন, তাই এফ অফ এক্সের অন্তরীকরণ হবে এফ প্রাইম অফ এক্স। তো এফ প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার আই, এটা ঠিক থাকবে, এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো আমরা যেহেতু এক্সের সাপেক্ষে পরপর 2 বার অন্তরীকরণ করব, তো প্রথমে আমরা অন্তরীকরণ করে এই আনসারটা পাইছি। এখন যদি আবার অন্তরীকরণ করি তাহলে এখানে হবে ডেল স্কোয়ার সাই এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। তো এখানে খেয়াল করলে দেখব যে এফ অফ এক্স হচ্ছে একটি ফাংশন, এস প্রাইম অফ এক্স হচ্ছে আরেকটি ফাংশন, এবং ই টু দি পাওয়ার এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট এটা হচ্ছে আরেকটা ফাংশন। তো আমরা কীভাবে বুঝবো আরেকটা ফাংশন? তো এই যে এটার সাথেও এক্স আছে, মানে এফটা এক্সের উপর নির্ভরশীল, আবার এস প্রাইম অফ এক্স, এই এস প্রাইমটাও এক্সের উপর নির্ভরশীল, আবার ই টু দি পাওয়ারের উপরেও কিন্তু এক্সের একটা ফাংশন আছে। তো এটা 3টা আলাদা আলাদা ফাংশন হওয়ায় এখন আমরা দেখব যে এটার মধ্যে কী ফর্মুলা অ্যাপ্লাই হবে। এখানেও আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। তো প্রোডাক্ট রুলটা হবে এরকম। তো আমরা এই প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করব। তো 3টা ফাংশন যদি থাকে এবং 3টা ফাংশন যদি গুণ আকারে থাকে, তখন আমরা এক্সের সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে আমাদের রুলটা হচ্ছে এরকম যে প্রথমটাকে অন্তরীকরণ করব আর বাকি 2টাকে ঠিক রাখবো। তো এই যে এফ অফ এক্সকে অন্তরীকরণ করলাম এবং জি অফ এক্স এবং এইচ অফ এক্স কিন্তু ঠিক থাকলো। আবার যখন আমরা জি অফ এক্সকে অন্তরীকরণ করব তখন এই যে এফ অফ এক্স এবং এইচ অফ এক্স ঠিক থাকবে, এফ অফ এক্স এইচ অফ এক্স। এখন আমরা এইচ অফ এক্সকে যখন অন্তরীকরণ করব তখন এই 2টা ঠিক থাকবে। তো মূল কথা হচ্ছে আমরা যখন একটাকে অন্তরীকরণ করব বাকি 2টাকে কোনো পরিবর্তন করব না। তো এভাবে একটা একটা করে আমরা 3টা যেহেতু ফাংশন আছে তো 3টাকেই প্লাস প্লাস দিয়ে অ্যাড করে দিব। তো এখানে আমরা খেয়াল করে দেখব যে এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এস প্রাইম অফ এক্স হচ্ছে একটা ফাংশন, ই টু দি পাওয়ার এই অংশটুকু আরেকটা ফাংশন। তো প্রথম কাজ কি, যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে এই 2টা ঠিক থাকবে। যখন আমরা এই অংশটুকুকে অন্তরীকরণ করব তখন এই 2টা ঠিক থাকবে, এবং যখন এই অংশটুকুকে অন্তরীকরণ করব তখন এই 2টা ঠিক থাকবে। আর মাঝখানে কি বসবে? প্লাস বসবে। তো এই কাজটা আমরা এখন এখানে করব। তো আমরা এফ অফ এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো হচ্ছে এফ প্রাইম অফ এক্স, মানে একবার অন্তরীকরণ, প্রাইম দ্বারা বোঝায় এই এফ অফ এক্সকে একবার অন্তরীকরণ করলাম। তো বাকি 2টা ঠিক থাকবে। তো আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তারপর কাজ কি, এটাকে ঠিক রাখবো, এটাকে ঠিক রাখবো, আর এটার অন্তরীকরণ করব। তো এফ অফ এক্স, এখানে আই এস প্রাইম অফ এক্সকে অন্তরীকরণ করলে এস ডাবল প্রাইম হবে, কারণ এস প্রাইম তো আছে, আবার যদি অন্তরীকরণ করি তাহলে আরেকটা প্রাইম হবে। তো আই এস ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, আর এইটাও ঠিক থাকবে, এই 2টা ঠিক থাকবে, আর এটাকে আমরা অন্তরীকরণ করলাম। তো এখানে আমরা লিখি ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তারপর কাজ কি, তারপর কাজ হচ্ছে প্লাস, আবার এই 2টাকে ঠিক রাখবো, এটাকে অন্তরীকরণ করব। এফ অফ এক্স আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। তো এটাকে অন্তরীকরণ করলে কি হবে, ই টু দি পাওয়ার এই সম্পূর্ণ অংশটুকুকে এক্স ধরতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার এক্সই আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। কিন্তু এটা তো আসলে এক্স না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তো এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি, তো আই এস এক্স বাই এইচ কাট থাকবে, আর এটা 0 হয়ে যাবে। তো এস অফ এক্সকে যদি অন্তরীকরণ করি এস প্রাইম অফ এক্স হবে। তো এখানে আমরা আই এস প্রাইম অফ এক্স লিখতে পারি ডিভাইডেড বাই এইচ কাট। এটা কি করলাম, প্রথমে ই টু দি পাওয়ার এক্স হিসেবে সম্পূর্ণ মানটাকে ধরলাম, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই বসালাম, মানে এটাকে এক্স ধরছি যেহেতু এটাই তো বসবে। আবার এই উপরের অংশটুকু যেহেতু সম্পূর্ণটা এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে অন্তরীকরণ করলে দেখা যায় যে আই এস অফ এক্স বাই এইচ কাট ব্যতীত ইটি বাই এইচ কাট হচ্ছে একটা ধ্রুবমান, তো এটা 0 হয়ে যাবে। এস অফ এক্সকে যেহেতু এখানে একবারও অন্তরীকরণ নাই, তো একবার যদি করি তাহলে একটা প্রাইম আসবে। তো এস প্রাইম অফ এক্স, আর সাথে কি আছে আই বাই এইচ কাট, এই আই বাই এইচ কাট।
তো এই সম্পূর্ণ অংশটুকুকে প্রোডাক্ট রুল করলাম। এখন আমরা এটার কাছে যাব। তো এটার কাছে গেলে কি করতে হবে, এফ প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার, এখানেও আবার ইউবি ফর্মুলা, এটাকে ইউ ধরলে এবং এটাকে ভি ধরলে, কারণ এটাও এক্সের উপর এফটা নির্ভরশীল, আবার ই টু দি পাওয়ার এস অফ এক্স, মানে এখানেও এক্স আছে। তো দুইটা ফাংশন যখন থাকবে তখন দুইটাকে আমরা ইউবি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারি। তো এই যে প্লাস এই প্লাস, এটাকে প্রথমে করব আর এটাকে স্থির রাখবো, তারপর আবার এইটাকে করব, এটা স্থির রাখবো। তো যখন আমরা এফ প্রাইম অফ এক্সকে অন্তরীকরণ করব তখন হবে এফ, একটা প্রাইম তো আছে, আবার করলে ডাবল প্রাইম, আর এটা স্থির থাকবে ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট, তারপর প্লাস। এখন আমরা এটাকে স্থির রাখবো, এটাকে অন্তরীকরণ করব। এফ প্রাইম অফ এক্স স্থির থাকবে, আর এটাকে অন্তরীকরণ করলে কি হবে, এই ই টু দি পাওয়ার এক্স ধরলে এই সম্পূর্ণটা ই টু দি পাওয়ার এক্সই হবে। তো এই যে ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। হ্যাঁ, এটা তো ঠিক থাকলো, কিন্তু এই সম্পূর্ণটা তো এক্স না, তো এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, আই এস প্রাইম এক্স বাই এইচ কাট, আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। এটা কীভাবে হলো, কারণ এস অফ এক্সকে একবার অন্তরীকরণ করলে এস প্রাইম অফ এক্স হবে, আই বাই এইচ কাট তো ঠিক থাকবে, আর ইটি বাই এইচ কাট তো জিরোই হয়ে যাবে। তো আমরা যেহেতু ভেঙে ভেঙে করতেছি এই জন্য আনসারটা একটু বড় হচ্ছে, কিন্তু আমরা যদি সরাসরি বসায় দিতাম আনসারটা এক লাইনেই হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। তো আমরা চাইলে এক লাইনে বসাতে পারবো, লাস্টে আনসারটা সরাসরি বসায় দিলেও আমাদের ম্যাথ কিন্তু হয়ে যাবে। তো এটাকে আমরা যদি একটু সলভ করি, এখানে দেখা যাবে ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস সিটি ডিভাইডেড বাই এইচ কাট, এটার সাথেও আছে, তারপর আবার এটার সাথেও আছে, তারপর আবার এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে। তো এটা আমরা কমন নিতে পারি। তো কমন নেওয়ার ফলে আমাদের যে বাকি অংশগুলো সেগুলো শুধু লিখে নিব, শুধুমাত্র ই টু দি পাওয়ার আই এস অফ এক্স এটা বাদে, কারণ এটা আমরা লাস্টে কমন নিয়ে লাস্টে লিখব। তো এটাকে আমরা কি লিখতে পারি, এখানে এফ প্রাইম অফ এক্স, এই যে এটা এই অংশটুকু লিখব শুধু, আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, তারপর হচ্ছে প্লাস, এখানে কি হবে, এফ অফ এক্স আই এস ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, এফ অফ এক্স আই এস ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, প্লাস তারপর হচ্ছে কি এফ অফ এক্স, এই যে এই অংশটুকু, এফ অফ এক্স আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। তো এখানে খেয়াল করে দেখবো যে এই যে আই এবং আই মিলে কি হয়ে যায়, আই স্কোয়ার হয়ে যায় না, আমরা জানি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো এটা খেয়াল রাখবো যে আই স্কোয়ারের মান -1। তো এখানে খেয়াল করলে দেখবো যে আই স্কোয়ার মাইনাস হয়ে গেল -1, তো এটা প্লাসটাকে আমরা মাইনাস বানিয়ে দিব। তারপর হচ্ছে আবার খেয়াল করলে দেখবো এইচ কাট নিচে দুইটা আছে, তার মানে এইচ কাট গুণ করলে এইচ কাট স্কোয়ার হয়ে যাবে, তো এখানে আর আই থাকবে না। আবার এখানে এস প্রাইম অফ এক্স দুইটা, তো এস প্রাইম অফ এক্স হোল স্কোয়ার হবে। তো এটা খেয়াল রাখবো আমরা, কারণ এই দুইটা যদি গুণ করি তাহলে এস প্রাইম অফ এক্স হোল স্কোয়ার, আই গুণ করলে আই স্কোয়ারের বদলে আমরা মাইনাস নিয়ে আসতে পারি, তো প্লাসে মাইনাসে মাইনাস, আবার হচ্ছে এইচ কাট নিচে দুইটা আছে এইচ কাট স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এই যে এই অংশটুকু এফ ডাবল প্রাইম অফ এক্স প্লাস এফ ডাবল প্রাইম অফ এক্স। হ্যাঁ, তো আমরা কি কমন নিছি, ই টু দি পাওয়ার, ও সরি আরেকটা লাইন তো বাকি আছে, যেটা এফ প্রাইম অফ এক্স আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। তো এখানে লিখে দেই এফ প্রাইম অফ এক্স আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট, এটা কমন নিছি, ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। কয়েকবার প্র্যাকটিস করলে এটা অনেক ইজি হবে, দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু আসলে এত কঠিন না। এখন আমরা এটাকে একটু সমাধান করব অন্য আরেকটা পেজের মধ্যে। তো আমরা এখানে কি বের করতেছি, ডেল স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। তো এখানে খেয়াল করলে দেখবো যে এফ প্রাইম অফ এক্স আই এস প্রাইম অফ এক্স বাই এইচ কাট, আবার এখানেও এফ প্রাইম অফ এক্স আই এস প্রাইম অফ এক্স এইচ কাট। তাহলে এটাকে কি লেখা যায়, 2 এফ প্রাইম অফ এক্স দুইটা যোগ করলে আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, এভাবে লেখা যায়। তারপর হচ্ছে এই অংশটুকু আমরা ঠিক রাখবো, এফ অফ এক্স আই এস ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, তারপর হচ্ছে মাইনাস এফ অফ এক্স এস প্রাইম স্কোয়ার অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার প্লাস এফ ডাবল প্রাইম অফ এক্স, আর এটা তো যোগ করে দিলাম,
তো আর এই অংশটুকু ঠিক থাকবে ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। এটা কিন্তু ই এর উপরে আছে এই অংশটুকু। এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কি লিখতে পারি, প্রথমে আমরা এই অংশটুকুকে রাখবো, এই যে এই অংশটুকুকে প্রথমে রাখবো এফ অফ এক্স এস প্রাইম অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার প্লাস, তো এই সম্পূর্ণ অংশটুকু লিখব এফ অফ এক্স আই এস ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট প্লাস 2f prime of x I s prime of x divided by h cut plus f double prime of x e to the power I s of x minus et divided by h cut। তো এখন আমরা উভয় পক্ষে মাইনাস এইচ কাট স্কোয়ার নেব, উভয় পক্ষে মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করে দেব। তো এখানে যদি মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করি তাহলে হবে মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল স্কোয়ার সাই এক্স টি ডিভাইডেড বাই এক্স ডেল এক্স স্কোয়ার। আর এখানে যদি আমরা মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করি তাহলে এখানে মাইনাস চলে আসবে এইচ কাট স্কোয়ার। একটা ব্যাপার খেয়াল করি, এখানে এই যে এফ অফ এক্স এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এটা কিন্তু মাইনাসের ছিল, আমি এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি। তো যখন আমরা মাইনাস এইচ কাট স্কোয়ার নিয়ে আসবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইচ কাট স্কোয়ার কাটা যাবে, উপরে একটা এইচ কাট স্কোয়ার থাকবে, নিচে এইচ কাট স্কোয়ার কাটা যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে এফ অফ এক্স এস প্রাইম স্কোয়ার অফ এক্স, এই অংশটুকু থাকবে। তারপর হচ্ছে যেহেতু আমরা মাইনাস এইচ কাট স্কোয়ার কমন নেব, তো এখানে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এইচ কাট স্কোয়ার উপরে একটা থাকবে, নিচে একটা এইচ কাট, তার মানে এক্সট্রা আরেকটা এইচ কাট উপরে থাকবে কাটাকাটি করলে, কারণ এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কাট কাটাকাটি করলে উপরে একটা এইচ কাট থাকবে। তো এখানে আমরা উপরে একটা এইচ কাট দিয়ে দিব, তো আই এইচ কাট তারপর হচ্ছে এফ অফ এক্স এস ডাবল প্রাইম অফ এক্স। তো এখানে মাইনাস এইচ কাট স্কোয়ার নেওয়ার ফলে উপরে এইচ কাট স্কোয়ার থাকবে এবং নিচে একটা এইচ কাট, তার মানে উপরে আরেকটা এইচ কাট থাকবে। তো আমরা কি লিখতে পারি 2i এইচ কাট, তো এফ প্রাইম অফ এক্স আর আছে হচ্ছে এস প্রাইম অফ এক্স। তারপর হচ্ছে আবার এইচ কাট স্কোয়ার এটার সাথেও নিছি, তারপরে মাইনাস এইচ কাট, যেহেতু এটা নিচে কোনো এইচ কাট স্কোয়ার নাই তো আমরা সরাসরি মাইনাস এইচ কাট স্কোয়ার এখানে লিখতে পারবো এফ ডাবল প্রাইম অফ এক্স। আর এখানে এটা তো কমনই ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো এইটাকে আমরা 6 নং সমীকরণ দিব। এখন আমরা 5 এবং 6 নং সমীকরণের মানটা 1 নং সমীকরণে বসাবো, অর্থাৎ আমাদের যে শ্রোডিঙ্গারের সমীকরণটা ছিল সেখানে গিয়ে বসাবো। তো আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, এই যে আই এইচ কাট ডেল সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল টি। হ্যাঁ, তো এখানে ডেল সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল টি এর মান কিন্তু আমরা 5 নং সমীকরণে বের করছি। তো এই আই এইচ কাটটা ঠিক রাখবো, তো এই আই এইচ কাট আর হচ্ছে ডেল সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যখন আমরা 5 নং সমীকরণে দেখব তখন দেখব যে এটার মান হচ্ছে এফ অফ এক্স মাইনাস আই ই ডিভাইডেড বাই এইচ কাট ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। এখন 1 ডিভাইডেড বাই 2mটাকে একটু আলাদা করে লিখি এবং এই মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা বের করলাম মাত্র যে 6 নং সমীকরণের মধ্যে, এই যে। তো এখন আমরা এটাই বসায় দেব, সরাসরি সম্পূর্ণ মানটা বসায় দেব। এবার একটা ব্যাপার খেয়াল করি এখানে, তো এই যে ভি অফ এক্স সাই অফ এক্স টি, হ্যাঁ সাই অফ এক্স টি এর মান কত, তো আমরা যে ধরে নিয়েছিলাম প্রথমে এই যে সাই অফ এক্স টি এর মান কিন্তু এফ অফ এক্স, এই যে এটা ই টু দি পাওয়ার আই ডব্লিউ অফ এক্স টি ডিভাইডেড বাই এইচ কাট, এই মানটাও কিন্তু বসাবো। তো বসানোর পর দেখবো যে এই যে ই টু দি পাওয়ার আই ডব্লিউ অফ এক্স টি বাই এইচ কাট এই দুইটা থেকে কমন যায়, তো আমরা সরাসরি কমন নিয়ে নেব এভাবে। তো এই যে এইখানেও এটা আছে, আবার সাই অফ এক্স টির মধ্যেও থাকবে, তো এই দুইটা একসাথে কমন নিয়ে নিব। তো আমরা আলটিমেটলি লিখতে পারবো এই সম্পূর্ণ মানটা। তো এখানে আবার লিখে নিই যে এফ অফ এক্স এস প্রাইম অফ
s prime square of x minus I h cut f of x s double prime of x minus 2 I h cut f of x s prime of x minus h cut square f double prime of x, তারপর হচ্ছে ভি সাই, হ্যাঁ, তো প্লাস ভি অফ এক্স, আর সায়ের মান কত, সায়ের মান হচ্ছে এফ অফ এক্স ই টু দি পাওয়ার। তো এখানে আমরা এফ অফ এক্সটা রাখলাম যেহেতু এই মানটার সাথেও ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি বাই এইচ কাট আছে, আবার এই এফ অফ এক্স অর্থাৎ সাই অফ এক্সটির সাথেও আছে, তো দুইটা একসাথে কমন নিয়ে আমরা দিতে পারি এভাবে যে এই যে এটা ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট, মানে এটার সাথেও আছে আবার এই অংশটুকুর সাথেও আছে, তো একসাথে কমন নিয়ে নিচ্ছি। তো এই যে এটা আবার এই বাম সাইডের মধ্যে কিন্তু এটা আছে, তো উভয় পক্ষ থেকে এই দুইটা কাটা দিতে পারি। তো আলটিমেটলি থাকবে হচ্ছে এই যে এতটুকু আর এই যে এতটুকু। তো এখানে আমরা কি লিখতে পারি, এই যে এখানে এই অংশটুকু থাকবে, মাইনাসটা আমরা যদি সামনে নিয়ে আসি, তো সামনে নিয়ে আসার আগে দেখবো যে এইচ কাট এবং এইচ কাট কাটা যাচ্ছে, আবার আই মিলে আই স্কোয়ার হয়ে যায়, তো আই স্কোয়ারের মান -1, তো এই মাইনাস আবার এখানে একটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো থাকবে হচ্ছে এফ অফ এক্স ই, এফ অফ এক্স ই, হ্যাঁ, আর বাকিটা তো সবটা কাটাকাটি করে শেষ। আবার আরেকটা ব্যাপার খেয়াল করি, এই যে প্লাস ভি অফ এক্স এফ অফ এক্স যদি এই সাইডে নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে না, একসাথে করে ফেলি, মাইনাস ভি অফ এক্স এফ অফ এক্স। তো এখানে আমরা কি লিখতে পারি 1/2m, আর হচ্ছে এই যে এফ অফ এক্স এই সম্পূর্ণ মানটা, আর ভি অফ এক্স এফ অফ এক্স ওই সাইডে নিয়ে মাইনাস হয়ে গেছে, আবার এই 1/2m কিন্তু ভি অফ এক্স এফ অফ এক্সের সাথে নাই, এই 1/2m হচ্ছে এই যে এই ফাংশন, এই সম্পূর্ণ ফাংশনটুকুর জন্য। তাহলে এফ অফ এক্স এস প্রাইম স্কোয়ার অফ এক্স মাইনাস আই এইচ কাট এফ অফ এক্স s double prime of x minus 2i h cut f of x s prime of x minus h cut square f double prime of x। তো এই যে 1/2m, তো এখানে এই সম্পূর্ণটার সাথে পাবে গুণাকার আছে, আর 2mটা ভাগাকারে আছে, তো এই সাইডে আসলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। তো আমরা কি লিখতে পারি এফ অফ এক্স ই, এই 2mটা এটার সাথেও হবে এটার সাথেও হবে, 2m মাইনাস ভি অফ এক্স এফ অফ এক্স 2m সমান হচ্ছে এই যে সম্পূর্ণ মানটা এফ অফ এক্স এস প্রাইম স্কোয়ার অফ এক্স মাইনাস আই এইচ কাট এফ অফ এক্স এস ডাবল প্রাইম অফ এক্স মাইনাস 2i এইচ কাট এফ অফ এক্স এস প্রাইম অফ এক্স মাইনাস এইচ কাট স্কোয়ার এফ ডাবল প্রাইম অফ এক্স। তো এখানে আমরা কি কমন নিতে পারি, এফ অফ এক্স 2m এফ অফ এক্স 2m কমন নিতে পারি, তাহলে কি হবে, তো এই সাইডে আমরা 2m কমন নেই, 2m, তো এখানে থাকবে ই মাইনাস ভি অফ এক্স, ই মাইনাস ভি অফ এক্স, আর এফ অফ এক্স তো কমনই নিলাম, আর এখানে মানটা থাকবে, সম্পূর্ণ মানটা থাকবে এফ অফ এক্স এস প্রাইম স্কোয়ার অফ এক্স মাইনাস আই এইচ কাট এফ অফ এক্স। তো এক্সটা সাথে দিলেও হবে না দিলেও, প্রথমে যেহেতু আমি এক্স ডিনোট করে দিয়েছি যে এফটা এক্সের উপর নির্ভরশীল, তারপর আবার বারবার এক্স দিতে হবে না, শুধু এফ দিলেও হবে, কোনো সমস্যা নেই। আবার এস প্রাইম স্কোয়ার অফ এক্স, এই এক্সটা বারবার না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। এস প্রাইম অফ যেহেতু দিয়ে দিছি তো দিয়ে দিই স্কোয়ার, সরি এখানে তো স্কোয়ার নাই, তো মাইনাস আই এইচ কাট এফ অফ এক্স এস ডাবল প্রাইম অফ এক্স মাইনাস 2i h কাট এফ অফ এক্স এস প্রাইম অফ এক্স মাইনাস এইচ কাট স্কোয়ার এফ ডাবল প্রাইম অফ এক্স। তো সুতরাং আমরা কি লিখতে পারি, তো এই সম্পূর্ণ মানটাকে আমরা বাম সাইডে লিখবো যে সুতরাং এফ অফ এক্স এস প্রাইম স্কোয়ার, তো এক্সগুলো আর লিখবো না এখানে, তো সাথে যেগুলো এক্স আছে না এগুলো আমি বাদ দিয়ে দিব, কারণ এফ তো এক্সের উপর নির্ভরশীল, আমরা প্রথমেই ডিনোট করে দিছি এস প্রাইম স্কোয়ার মাইনাস আই এইচ কাট এফ এস ডাবল প্রাইম মাইনাস 2i এইচ কাট এফ এস প্রাইম মাইনাস এইচ কাট স্কোয়ার এফ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে কী হবে 2m, তারপর হচ্ছে ই মাইনাস ভি, তো এই ভির সাথে এক্সটাও দিব না কারণ ভিটা এক্সের উপর নির্ভরশীল, প্রথমে আমি বলে দিছি বা শুরু থেকে লিখে আসতেছি ই মাইনাস ভি, তারপর আছে সাথে এফ,
তো এখানে এটাকে 7 নং সমীকরণ দিব। এখন 7 নং সমীকরণে যে বাস্তব মানগুলো রয়েছে, বাস্তব কোণগুলো আর অবাস্তব কোণগুলো, এখানে যার সাথে আই রয়েছে সেগুলো হচ্ছে অবাস্তব, আর যার সাথে আই নাই সেগুলো হচ্ছে বাস্তব মান। আর আমরা এই এস অফ এক্সই মূলত নির্ণয় করব। আর ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনের মূল ভীতি হচ্ছে এস অফ এক্স এর মান নির্ণয় করা এবং এফ এর মান নির্ণয় করা। আর এই এফ এবং এস এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনে চলে যেতে পারবো। তো আমাদের মূল ভীতি যেহেতু এস এবং এফ এর মান, তো এস এর মানটা নির্ণয় করার জন্য এখানে যে বাস্তব মানগুলো রয়েছে সেগুলো নিব। তো এখানে বাস্তব কোনগুলো রয়েছে, এটার সাথে যেহেতু আই নাই তো এটা হচ্ছে একটা বাস্তব মান, আবার এটা হচ্ছে আরেকটা বাস্তব মান, আর এখানে কিন্তু কোনো আই নাই, তার মানে এটাও একটা বাস্তব মান। তো বাস্তব মানগুলো যদি নেই তাহলে হবে এফ এস প্রাইম স্কোয়ার মাইনাস এইচ ক্যাট স্কোয়ার এফ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 2m ই মাইনাস ভি অফ এফ। হ্যাঁ, তো এখানে এই যে 2m অফ ই মাইনাস ভি, আমরা জানি যে ভরবেগ পি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 2m ই মাইনাস ভি, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ই মাইনাস ভি হবে। হ্যাঁ, তো আমরা এই 2m ই মাইনাস ভি এর পরিবর্তে কী লিখতে পারবো, পি স্কোয়ার লিখতে পারবো। তো আমরা এখানে কি লিখতে পারি, এফ এস প্রাইম স্কোয়ার মাইনাস এইচ কাট স্কোয়ার এফ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু পি স্কোয়ার এফ। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এইচ কাট স্কোয়ার, তো আমরা জানি যে ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই এইচ কাটটা খুবই ক্ষুদ্র নিতে হয় বা প্রায় জিরোর কাছাকাছি। তো যেহেতু এইচ কাট স্কোয়ার হচ্ছে জিরোর কাছাকাছি, তো এটা আমরা বাদ দিতে পারবো। তো এখানে আমরা লিখতে পারবো এফ এস প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার এফ। হ্যাঁ, তো এখানে উভয় পক্ষ থেকে এফ এফ কাটা গেলে থাকবে এস প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। তো শুধু এস প্রাইম ইজ ইকুয়াল টু কী হবে, প্লাস মাইনাস পি, কারণ হচ্ছে স্কোয়ার ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, রুটের স্কোয়ার কাটা যাবে, শুধু পি থাকবে। ঠিক আছে, তো এই যে এস প্রাইম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পি, শুধু এস ইজ ইকুয়াল টু কি, এস প্রাইম মানে কি, এস প্রাইম মানে হচ্ছে ডি এস বাই, এসটা কার উপর নির্ভরশীল, এক্সের উপর, তো ডি এস বাই ডি এক্স। হ্যাঁ, তো এটা হচ্ছে এস প্রাইমের মান, এস প্রাইম যে কথা, ডি এস বাই ডি এক্স একই কথা। তো এখান থেকে শুধু এসটা বের করতে গেলে, ডি ডি এক্স কাটতে গেলে আমাদের কি করতে হয়, সমাকলন করতে হয়। আমরা জানি যে ডিফারেন্সিয়েটকে যদি আমরা কাটি তাহলে এটাকে সমাকলন করলে এই ডিফারেন্সিয়েট ডি ডি এক্স কাটা যাবে, কারণ ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন হচ্ছে একে অপরের বিপরীত। তো এখানে এস প্রাইমটা কাটতে গেলে উভয় পক্ষকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এস প্রাইম অফ ডিএক্স এর সাপেক্ষে যে এটা ইন্টিগ্রেশন চিহ্ন, তো সাথে ডিএক্স আসবে, ইজ ইকুয়াল টু কী হবে, আবার প্লাস মাইনাস, এটাকেও তো ইন্টিগ্রেশন করতে হবে, প্লাস মাইনাস ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন আসবে, সাথে ডিএক্স আসবে, তো পি ডিএক্স। হ্যাঁ, উভয় পক্ষে ইন্টিগ্রেশন ডিএক্স নিয়ে আসলাম। তো এস প্রাইম মানে ডিএস বাই ডিএক্স, যখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম ডিএস বাই ডিএক্সকে, তখন এই ইন্টিগ্রেশন ডিএক্স, তো ডিএক্স ডিএক্স কাটা যাবে, তো ইন্টিগ্রেশনের সহ এই ডিএক্স কাটা যাবে, এই ডিএক্স কাটা যাবে, শুধু এস থাকবে। তো সুতরাং এস ইজ ইকুয়াল টু কী হবে, প্লাস মাইনাস পি ডিএক্স। তো যেহেতু এখানে আমরা ইন্টিগ্রেশনের মান বসালাম, তো সেহেতু এখানে একটা এক্সট্রা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে সমাকলন ধ্রুবক সি। তো এইটাকে যদি আমরা 8 নং সমীকরণ দিই তাহলে এই 8 নং সমীকরণটি এস এর সমাধান দেয়। তো এস এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে এস এর মানটা পেয়ে যাব। আর এই এস এর মানটি মূলত আমাদের এই ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনের সমাধানের মূল ভিত্তি। এখন আমরা এফ এর মানটা বের করব। আমরা এস অফ এক্স নির্ণয়ের জন্য 7 নং সমীকরণের যে বাস্তব মানগুলো ছিল সেই বাস্তব মানগুলো নিয়ে আমরা এস এর মানটা বের করেছিলাম। তো এখন আমরা 7 নং সমীকরণের অবাস্তব যে মানগুলো রয়েছে, অর্থাৎ এই 7 নং সমীকরণের সাথে আই সংশ্লিষ্ট যে মানগুলো, সেই মানগুলোই হচ্ছে অবাস্তব মান। তো অবাস্তব মানগুলো নিয়ে আমরা এখন এফ এর মানটা বের করব। তো এখানে আমরা একটু 7 নং সমীকরণটা ঠিক করে নিই। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই সাইডে এফ প্রাইম অফ এক্স আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট এবং এফ প্রাইম অফ এক্স আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট, দুটা মিল ছিল এবং দুইটাকে আমরা যোগ করে 2f প্রাইম এস প্রাইম এইচ কাট লিখছিলাম। তো এখানে আমি একটু ভুল করছি, যে যেখানে 2 লিখছিলাম 2 এইচ কাট, এখানে প্রাইমটা দিতে ভুলে গেছি, তো এখানে প্রাইম হবে। তো যেখানে 2টা ছিল সেখানে এফ প্রাইম হবে। তো এখানেও কি হবে, -2i এইচ কাট এফ প্রাইম এস প্রাইম।
তো এবার আমাদের কাজ হচ্ছে, যেহেতু এস এর মানটা বের করেছিলাম, তো এস এর মানটা বের করার জন্য আমরা 7 নং সমীকরণের বাস্তব রাশিগুলো নিয়েছিলাম। তো বাস্তব রাশিগুলো নিয়ে এস এর মান পেয়েছি। এখন আমরা এই 7 নং সমীকরণের যে অবাস্তব বা কাল্পনিক মানগুলো রয়েছে, সেই কাল্পনিক মানগুলো নিয়ে কাজ করব। তো সেই কাল্পনিক মানগুলো নিয়ে আমরা এফ এর মানটা বের করতে পারবো। আর ডব্লিউকেআইবি অ্যাপ্রক্সিমেশনের মূল ভীতি হচ্ছে এস এর মান বের করা এবং এফ এর মান বের করা। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে 7 নং সমীকরণে কাল্পনিক রাশিগুলো বিবেচনা করে পাই। তো কাল্পনিক কী আছে, মাইনাস এইচ কাট এফ এস ডাবল প্রাইম, তো মাইনাস এইচ কাট এফ এস ডাবল প্রাইম মাইনাস 2h কাট, তো মাইনাস 2h কাট এফ প্রাইম এস প্রাইম। তো এখানে আমরা এটাই লিখলাম যে মাইনাস 2h কাট এফ প্রাইম এস প্রাইম। তো সমানের ওই সাইডে যেহেতু কোনো কাল্পনিক রাশি নাই, তো সমানের উপরে কী হবে, 0 হবে। তো এখানে আমরা 0 লিখলাম। এখন আমরা এই মাইনাস এইচ কাট এফ এস ডাবল প্রাইমটাকে এখানে রেখে দিব এবং মাইনাস 2h কাট এফ প্রাইম এস প্রাইমটাকে ওই সাইডে নিয়ে যাব। তাহলে কি হবে, প্লাস 2h কাট এফ প্রাইম এস প্রাইম। এই যে টুটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে না, 1/2। আর এস ডাবল প্রাইম এখানে ছিল, আর এস প্রাইমটা আমরা এই সাইডে যদি নিয়ে আসি তাহলে কি হবে, এস ডাবল প্রাইম ডিভাইডেড বাই, কারণ এখানে গুণাকার আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। আবার এই এফটা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, তো এখানে এই এফ প্রাইমটা এখানে থাকলো, আর এই যে এটা এখানে থাকলো, এবং এই এফটা ওই সাইডে গেলে হবে ডিভাইডেড বাই এফ। এইচ কাট উভয় পক্ষে কাটা, আর এই যে মাইনাসটা অবশ্যই মাইনাসটা দিতে হবে, কারণ এই মাইনাস এফটা ওই সাইডে গিয়ে এই নিচে ভাগ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে সমাকলন করা। তো আমরা সমাকলন করে পাই, তো এই সাইডে যদি আমরা সমাকলন করি 1/2 তো ধ্রুবমান, তো 1/2 এর উপরে কোনো সমাকলন হবে না। তো সমাকলন চিহ্ন মানে কি, এই যে এই চিহ্নটা এবং সাথে dx নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে উভয় পক্ষে সমাকলন করা। তাহলে এখানে আছে এস ডাবল প্রাইম ডিভাইডেড বাই এস প্রাইম, তো এই যে সমাকলন চিহ্ন দিলাম, সাথে কি হবে, dx হবে, ইকুয়াল টু হচ্ছে আবার সমাকলন চিহ্ন, যেহেতু উভয় পক্ষে আমরা সমাকলন নিয়ে আসবো, তো এখানে সমাকলন dx নিয়ে আসলাম, তো এখানেও সমাকলন নিয়ে আসতে হবে। তো সাথে কি আছে, মাইনাস এফ প্রাইম ডিভাইডেড বাই এফ। তো এটা সমাধান করার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে। তো সেই সূত্রটা হচ্ছে এরকম, লগারিদমের সূত্র। তো আমরা জানি যে ddx অফ ln x ইজ ইকুয়াল টু 1/x। আবার আরেকটা সূত্র হচ্ছে ddx অফ ln fx। যদি ln fx থাকে তখন আমরা এভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, f প্রাইম অফ x ডিভাইডেড বাই f অফ x। অর্থাৎ এই f অফ xকে যখন আমরা ln f অফ x করব তখন সেটার মান পাওয়া যাবে হচ্ছে এই f অফ x এর একবার ডেরিভেটিভ, তো f প্রাইম অফ x ডিভাইডেড বাই যে f অফ xটা ছিল সেটা ভাগ হয়ে যাবে। এখন এই ln f অফ x সমান হচ্ছে একবার ডেরিভেটিভ করতে হয় ডিভাইডেড বাই, মানে কোনো ডেরিভেটিভ ছাড়াই লিখতে হয় f অফ x। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি যে ddx অফ ln f প্রাইম অফ x, সরি এটা ক্যাপিটাল F হবে, f প্রাইম অফ x, তখন কি হবে, তখন আবার এই যে f প্রাইম অফ xটাকে একবার ডেরিভেটিভ করতে হবে। f প্রাইম অফ xকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে, f ডাবল প্রাইম অফ x হবে না, ডিভাইডেড বাই, তো যেটা ছিল যে মানটাকে আমরা লনের মধ্যে রাখছি সেটাই বসবে, f প্রাইম অফ x। আমি আবার বলি এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হয়, যে এইখানে ফাংশনটা যা থাকবে সেটা সরাসরি নিচে ভাগাকারে বসবে, আর যে ফাংশনটা ছিল সেটাকে ddx অফ ln যেটা করতেছি সেই ফাংশনের একবার ডেরিভেটিভ, যেহেতু এখানে একবারও হয় নাই তো একবার করতে হবে। যখন একবার করা থাকে তখন কি হবে, তখন এটাকে আবার করতে হবে, আর যে মানটা আছে সেটা সরাসরি নিচে বসবে। তো f প্রাইম অফ xকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে f ডাবল প্রাইম অফ x হবে, আর f প্রাইম অফ x যা মানটা আছে সেটা সরাসরি নিচে বসবে। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই s ডাবল প্রাইম ডিভাইডেড বাই s প্রাইম এটা আসলে কি হবে। এখানে যদি খেয়াল করি ddx অফ ln s প্রাইম অফ এক্স, হ্যাঁ এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে এই সূত্রের মধ্যে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে তো এখানে s প্রাইম অফ এক্সকে একবার ডেরিভেটিভ করলে s ডাবল প্রাইম অফ এক্স হবে, আর যা মানটা আছে যে ফাংশনটা আছে সেটা সরাসরি এখানে বসবে। তো এ থেকে বুঝলাম যে s ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই s প্রাইম অফ এক্স যে কথা, ddx অফ ln s প্রাইম অফ এক্স একই কথা। আমরা এইটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো। তো এটাই লিখবো এখানে 1/2, তো s ডাবল প্রাইম ডিভাইডেড বাই s প্রাইম এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে ddx অফ ln s প্রাইম অফ x।
আর সাথে কি আছে, ডিএক্স আছে, এই যে ডিএক্স ইকুয়াল টু, এখন এইটার বদলে কি লিখতে পারবো, এফ প্রাইম ডিভাইডেড বাই এফ, এই যে এফ প্রাইম ডিভাইডেড বাই এফ লন এফ ডিডিএক্স অফ লন এফ এর মান হচ্ছে এফ প্রাইম ডিভাইডেড বাই এফ। তো আমরা এখানে লিখতে পারি ডিডিএক্স, তো এই মাইনাসটা চাইলে আমরা ইন্টিগ্রেশনের বাইরেও রাখতে পারি, কারণ মাইনাসের এখানে কোনো কাজ নাই। তো ডিডিএক্স এফ প্রাইম ডিভাইডেড বাই এফ এর মান হচ্ছে লন এফ অফ এক্স, যেহেতু এখানে ক্যাপিটাল এফ তো সবগুলো ক্যাপিটাল এফই লিখতে হবে, আর এই ডিএক্স। তো আমরা জানি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েট একে অপরকে ভ্যানিশ করে দেয়, মানে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েট যদি একসাথে থাকে তখন দুইটাই কাটা যায়, শুধু মানটা বসাতে পারি। অর্থাৎ ডিডিএক্স আর ডিএক্স, এই যে ইন্টিগ্রেশনও আছে ডিফারেন্সিয়েটও আছে, এটা ডিফারেন্সিয়েট আর এই যে এটা ইন্টিগ্রেশন, তো দুইটা একসাথে থাকলে দুইটা কাটা যাবে, তা থাকবে কি লন এস প্রাইম অফ এক্স। তো 1/2 মানে সরাসরি আমরা লন এস প্রাইম অফ এক্স লিখতে পারবো। আর এখানে ডিডিএক্স এফ অফ এক্স, হ্যাঁ, তো কী করবে, এই ইন্টিগ্রেশন ডিএক্স কাটা যাবে, তো সরাসরি আনসারটা হবে লন এফ অফ এক্স। তো মাইনাস তো থাকবে লন এফ অফ এক্স। এখানে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি, তো এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট কাটাকাটি করে তো এটা আনসারটা লিখছি, তো এক্ষেত্রে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো, সে ধ্রুবকটা হচ্ছে লন এ। তো এবার আমরা এফ এর মানটা বের করব, তো এফ এর মানটা এই সাইডে নিয়ে আসতে হবে, মাইনাস এটা যদি এই সাইডে আসে প্লাস হয়ে যাবে। তো লন এফ অফ এক্স, এক্স আর লিখবো না, শুধু এফ এই লিখবো। তো এই যে লন এ, তো এই লন এ এবং এই অংশটুকু যদি ওই সাইডে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, এই অংশটুকু এই সাইডে এসে প্লাস হয়ে গেছে, তো এই অংশটুকু ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, -1 ডিভাইডেড বাই 2 লন এস প্রাইম। সাথে এক্সটা দেওয়ার দরকার নাই, কারণ আমরা জানি যে এসটা এক্সের উপরেই নির্ভরশীল। এখন আমাদের কাজ হচ্ছে লন এফ ইজ ইকুয়াল টু লন এ। তো আমরা জানি যে লগারিদমের যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলোর মধ্যে একটা প্রপার্টি এরকম যে বি লন এ ইজ ইকুয়াল টু লন এ টু দি পাওয়ার বি। তো এখানে এই -1/2 এই সম্পূর্ণ মানটাকে যদি বি ধরি, লন এস প্রাইমটাকে এ ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো হচ্ছে, যেহেতু -1/2 নিয়ে যাব তাহলে প্লাস লিখতে পারবো, প্লাস লন এ বলতে এস প্রাইমকে বুঝাইছি, তো এস প্রাইম, আর এই যে বি বলতে -1/2 এটা পাওয়ার হিসেবে বসবে, -1 ডিভাইডেড বাই 2। তো লগারিদমের প্রপার্টি আরেকটা প্রপার্টি হচ্ছে এরকম যে লন এ বি দুইটা গুণাকারে থাকলে তখন এটাকে আনসার হিসেবে লেখা যায় লন এ প্লাস লন বি। তো এখানে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, লন এ প্লাস লন বি, এটাকে বি ধরলে তখন আমরা লন এ বি লিখতে পারবো। তো লন এফ ইজ ইকুয়াল টু লন এ বি, বি বলতে কী বোঝায়, এস প্রাইম -1 ডিভাইডেড বাই 2। তো উভয় পক্ষ থেকে যদি লন কাটা যায় তাহলে সুতরাং এফ ইজ ইকুয়াল টু কী হবে, এফ ইজ ইকুয়াল টু এ ডট এস প্রাইম -1 ডিভাইডেড বাই 2। তো সুতরাং এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এ ইন্টু এই যে এস প্রাইমটা আছে না, এই এস প্রাইমটাকে আমরা পি হিসেবে ধরতে পারবো। এখন কেন পি হিসেবে ধরতে পারবো অবশ্যই এখানে আমরা ব্যাখ্যা করব। আর -1 ডিভাইডেড বাই 2, পি হচ্ছে ভরবেগ আর এস প্রাইম হচ্ছে, এস প্রাইম যে কথা ডিএস ডিভাইডেড বাই ডিএক্স একই কথা, এটা হচ্ছে এস প্রাইমের মান। আর এই সম্পূর্ণ অংশটুকুকে ব্যাগ দ্বারা নির্দেশ করা হয়। তো আমরা ব্যাগের পরিবর্তে কেন পি লিখলাম, মানে ভরবেগ লিখলাম, এটা তো আমাদের প্রশ্ন হতে পারে। তো ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে যদি আমরা ডিএস ডিভাইডেড বাই ডিএক্স সমান পি এটা বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে এখানে এস অর্থাৎ বস্তুর অবস্থান এক্সের সাথে পরিবর্তিত হয় এবং পি অর্থাৎ ভরবেগ একটি কণার গতির প্রমাণ দেয়। তো এই যে অবস্থানটা রয়েছে ডিএস ডিভাইডেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু পি, যে আমরা এখানে লিখলাম, এটা তাহলে কি বোঝাবে, এটা বোঝাবে যে বস্তুর অবস্থান পরিবর্তনের হার হলো ভরবেগের সমান, বস্তুর যতটুকু পরিবর্তন হবে সেটা ভরবেগের সমান হয়ে যাবে। এবং কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ডব্লিউকেবি পদ্ধতিতে এই সম্পর্কটি কোয়ান্টাম সিস্টেমের বর্ণনার জন্য ব্যবহৃত হয়। এখানে ডিএস ডিভাইডেড বাই ডিএক্স হলো কণার বেগের পরিবর্তনের হার এবং পি হলো হচ্ছে কোয়ান্টাম ভরবেগ। তো মোট কথা হচ্ছে এই যে সম্পর্কটা রয়েছে ডিএস ডিভাইডেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু পি, তো এই সম্পর্কটা দ্বারা বোঝায় যে কিভাবে অবস্থান পরিবর্তন এবং ভরবেগের মধ্যে একটি সম্পর্ক আছে।
তো এই ক্ষেত্রে আমরা এই ডিএস ডিভাইডেড বাই ডিএক্স যে কথা, এই ভরবেগ পি একই কথা হবে কণাটির কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা নির্দেশ করার জন্য। কণাটির ভরবেগের কতটুকু পরিবর্তন হচ্ছে বা কণাটির অবস্থানের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমরা ডিএস ডিভাইডেড বাই ডিএক্স বলতে যা বুঝি, এই ভরবেগ পি বলতে সেটাই বুঝি। তো এই জন্য আমরা এস প্রাইম ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, পি লিখতে পারবো। তো এটা মূলত কি এফ অফ এক্সের মান। তো যেহেতু এফ এক্সের উপর নির্ভরশীল, তো আমরা এটা লিখতে পারি। এখন আমরা 4 নং সমীকরণটা খেয়াল করলে দেখব যে 4 নং সমীকরণের সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু কি ছিল, এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই, এই সম্পূর্ণ মানটা। তো আমরা এফ অফ এক্সের মান পাইছি কত, এ পি ইনভার্স হাফ। তো আমরা এখানে যদি মান বসে 4 নং সমীকরণের সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু কী হবে, এই যে এ পি ইনভার্স হাফ ই টু দি পাওয়ার এই সম্পূর্ণ মানটা হবে। তো আমরা এখানে মানটা বসাবো, সুতরাং সাই অফ এক্স টি। তো এখানে লিখে দিব 4 নং সমীকরণে এফ অফ এক্সের মান বসাই। তো সাই অফ এক্স টি হবে হচ্ছে এ মানে এফ অফ এক্স পি ইনভার্স হাফ, এফ অফ এক্সের মান হচ্ছে এটা, আর সাথে কি ছিল ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো এই 8 নং সমীকরণ হতে আমরা এই এস অফ এক্সের মানটা নিয়ে আসবো। তো এস অফ এক্সের মানটা কি ছিল, এই যে এস অফ এক্স বা এস এর মান হচ্ছে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স প্লাস সি। তো এই মানটা আমরা এই যে সমীকরণটা সাই অফ এক্স টি পেলাম না, এখানে বসাবো। তো 8 নং সমীকরণ হতে এস অফ এক্সের মান বসায়। তো এখানে আমি লিখে নিলাম যে সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু এই যে এই মানটার মধ্যে যদি আমরা এস এর মানটা বসাই, তো এস এর মানটা কোথায় আছে, 8 নং সমীকরণে, তখন আমরা কি মান পাবো, তো সাই অফ এক্স টি ঠিক থাকলো। আর এই যে এ, এখানে আমরা এ প্লাস এবং এ মাইনাস নিয়ে আসছি। কেন নিয়ে আসছি, কারণ হচ্ছে এই এস অফ এক্স এর মান কিন্তু দুইটা। কিভাবে দুইটা, এই যে এখানে আমরা খেয়াল করলে দেখবো যে এস অফ এক্স 8 নং সমীকরণটার মধ্যে প্লাস মাইনাস ছিল। তো একবার প্লাসের মান বসাতে হবে আর একবার মাইনাসের মান বসাতে হবে। তো পি ডি এক্স প্লাস সি এই মানটা প্রথমে প্লাসের বসাবো সম্পূর্ণটা, তারপর মাইনাসের বসাবো। এই এর পরিবর্তে এ প্লাস, যখন আমরা মাইনাসের মান বসাবো তখন এ মাইনাস তো নিয়ে আসবো। আমরা জানি যে 5 টু দি পাওয়ার ইনভার্স 2 যে কথা 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার একই কথা। তো সেমভাবে এখানে আমরা খেয়াল করলে দেখবো যে পি ইনভার্স হাফ। তো ইনভার্স দ্বারা আমরা পিটাকে নিচে নিতে পারবো, অর্থাৎ ভাগ আকারে লিখতে পারবো, আর হাফ দ্বারা আমরা রুট হিসেবে লিখতে পারবো। তো এই যে এখানে আমরা এই ধ্রুবকটা লিখলাম প্রথমে, যেহেতু আমরা দুইটা ধ্রুবক লিখবো, তো এটাকে 2 ভাগ করে এ প্লাস একবার লিখবো, এ মাইনাস একবার লিখবো। তো প্রথমে আমরা এ প্লাসের মানগুলো বসাবো, এই যে এস অফ এক্সের যে প্লাসের মানটা ছিল সেটা বসাবো। তো সেই ক্ষেত্রে আমরা ধ্রুবকটাকে এ প্লাস দিলাম, আর এই পি ইনভার্স হাফটাকে আমরা ভেঙে রুট মডুলাস অফ পি লিখতে পারি। এখন ই যে কথা এক্সপোনেনশিয়াল কিন্তু একই কথা, শুধুমাত্র আমরা যখন ই লিখি তখন সেটা উপরে পাওয়ার হিসেবে লিখি, আর যখন আমরা এক্সপোনেনশিয়াল ই এক্স পি লিখবো তখন সেক্ষেত্রে আমরা এই যে পাওয়ার হিসেবে যে মানগুলো লিখবো সেগুলো আমরা সাথে সাথে লিখতে পারবো, এটুকুই পার্থক্য। তো আমরা এই এক্সপোনেনশিয়াল যেহেতু আমাদের মানটা বড়, সেহেতু আমরা সাথে সাথে লিখবো, তো এক্সপোনেনশিয়াল দিলাম। এখন আই এবং এইচ কাট, এই যে আই ডিভাইডেড বাই এইচ কাট একসাথে করে ফেললাম, আই ডিভাইডেড বাই এইচ কাট। আর এস অফ এক্সের মান কত, এই যে এখানে খেয়াল করলে দেখবো যে এস অফ এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস সি। তো প্রথমে আমরা প্লাসের মান যেহেতু বসাচ্ছি, তো ইন্টিগ্রেশন প্লাস পি ডিএক্স প্লাস সি, আর সাথে কি আছে মাইনাস ইটি, আর ডিভাইডেড বাই এইচ কাট কিন্তু এখানে নিয়ে আসছি। এখন এটা হচ্ছে প্লাসের বসাইছে, এখন তো মাইনাসেরটা বসাতে হবে। তো মাইনাসেরটা সেম এটার মধ্যে বসায় তারপর প্লাস দিয়ে দিব, তো এই যে সমষ্টি করে ফেলবো। তো প্লাস দিলাম, তো মাইনাসেরটা যেহেতু বসাবো তো এর পরিবর্তে এখানে মাইনাস লিখলাম। আবার সেমভাবে এটাকে যদি আমরা নিচে নিই তাহলে রুট মডুলাস অফ পি লিখতে পারবো। আবার এই অংশটুকুকে যদি বসাই তাহলে এক্সপোনেনশিয়াল, তো আই ডিভাইডেড বাই এইচ কাট, আই ডিভাইডেড বাই এইচ কাট পরিবর্তনটা কোথায় হলো, এই যে শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন হলো, এটা কিন্তু সেমই। তো এখানে প্লাসেরটা বসাইছি, এটা এখানে মাইনাসেরটা বসাইছি, এটুকুই পরিবর্তন। তো পি ডিএক্স প্লাস সি মাইনাস এইটি। তো এখন আমরা বুঝবো যে এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো। তো এই লাইনটা হচ্ছে এই যে বি প্লাস, এটা একটা ধ্রুবক। তো এই ধ্রুবকের মান কত, এই ধ্রুবকের মান হচ্ছে এখান থেকে আমরা আলাদা করছি এ প্লাস ই টু দি পাওয়ার আই সি ডিভাইডেড বাই এইচ কাটকে। তো খেয়াল করলে দেখবো যে এই যে এক্সপোনেনশিয়াল যে কথা ই টু দি পাওয়ার কিন্তু একই কথা, হ্যাঁ। তো এটা ই টু দি পাওয়ার হিসেবে আছে, তো এই এক্সপোনেনশিয়াল আই ডিভাইডেড বাই এইচ কাট এটার সাথেও আছে, আই ডিভাইডেড বাই এইচ কাট এটার সাথেও আছে, আই ডিভাইডেড বাই এইচ কাট এটার সাথেও আছে। এক্সপোনেনশিয়ালও
এটার সাথে আছে, এক্সপোনেনশিয়ালও এটার সাথে আছে, এক্সপোনেনশিয়াল এটার সাথেও আছে, সবটার সাথে আছে। তো আমরা ইচ্ছা করলে আলাদা আলাদা করতে পারি। এখান থেকে আমরা i ডিভাইডেড বাই h কাট p dxকে আলাদা করতে পারি, এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট c কে আলাদা করতে পারি, আবার এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট ইনভার্স ইটিকেও আলাদা করতে পারি বা মাইনাস ইটিকে আলাদা করতে পারি। তো এখান থেকে আমরা এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট c কে যদি আলাদা করে দিই তাহলে কি লিখতে পারবো, এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট, এই যে প্লাস সি না, এটাকে আমরা আলাদা করব, এই যে সিটাকে এখানে রাখলাম। এই ইন্টিগ্রেশনটা শুধুমাত্র pdx এর সাথেই আছে, সি এর সাথেও নাই, মাইনাস ইটি এর সাথেও নাই। তো এক্সপোনেনশিয়াল i বাই h কাট c কে আবার এভাবেও লিখতে পারি, ই টু দি পাওয়ার i ডিভাইডেড বাই h কাট c, একই কথা। হ্যাঁ, তো এখান থেকে আমরা a প্লাস এক্সপোনেনশিয়াল i বাই h কাট c, এক্সপোনেনশিয়াল a প্লাস ই টু দি পাওয়ার বা এক্সপোনেনশিয়াল i c ডিভাইডেড বাই h কাট, তো এই আইটা সি এর সাথে গুণাকারে আছে। তো এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখছি শুধুমাত্র আরেকটা ধ্রুবক, যেটা ধরছে হচ্ছে বি প্লাস। তো এখানে উল্লেখ করে দিছি যে বি প্লাস হচ্ছে এ প্লাস ই টু দি পাওয়ার আইসি ডিভাইডেড বাই h কাটের মান। তো এই বি প্লাসটা কোথেকে আনছি, এখান থেকে এ প্লাস এই এক্সপোনেনশিয়াল থেকে একটা এক্সপোনেনশিয়াল নিয়ে নিছি i ডিভাইডেড বাই h কাট c, এটুকু নিয়ে আলাদা করে আমরা বি প্লাস হিসেবে লিখে নিয়েছি। সেমভাবে আমরা এই এ মাইনাস আবার i ডিভাইডেড বাই h কাট এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট cটাকে আলাদা করে বি মাইনাস হিসেবে লিখছি, আর সবটা ঠিক আছে বাকি। তো এ প্লাস এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট cটাকে আলাদা করে লিখছি হচ্ছে বি প্লাস, এটা ঠিক আছে। তো যেহেতু এক্সপোনেনশিয়াল সবার সাথেই আছে, তো এক্সপোনেনশিয়াল তো অবশ্যই pdx এর সাথেও আছে, ইটি এর সাথেও আছে। তো এক্সপোনেনশিয়াল, তো আবার এই i বাই h কাটটা তো pdx এর সাথেও আছে, i বাই h কাটটা তো ইটি এর সাথেও আছে। তো এক্সপোনেনশিয়াল i বাই h কাট pdx মাইনাস ইটি থাকলো, এবং পি মাইনাস কার পরিবর্তে লিখলাম, এই এ মাইনাস এক্সপোনেনশিয়াল i বাই h কাট cটাকে শুধু আলাদা করে আমরা বি মাইনাস লিখবো, আর বাকিটা তো ঠিকই থাকবে, যে এক্সপোনেনশিয়াল i বাই h কাট, এই যে রুট পি, এই যে রুট পি মডুলাস পি এক্সপোনেনশিয়াল i বাই h কাট মাইনাস pdx মাইনাস ইটি, মাইনাস pdx মাইনাস ইটি। তো এই অংশটুকু আমরা সাই অফ এক্স টি এর মান পাইছি। আর এটাকে যদি আমরা 9 নং সমীকরণ দিই, তো 9 নং সমীকরণ ডব্লিউকেবি সন্নিকর্ষের সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান। তো এই 9 নং সমীকরণ থেকে আমরা ডব্লিউকেবি সন্নিকর্ষের যে অংশটুকু সেটা বের করে নিয়ে আসবো। তো 9 নং সমীকরণে যখন আমরা পি এর বদলে h কাট কে বসাবো তখন কি হবে সেটা এখন দেখব। তো সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু বি প্লাস ডিভাইডেড বাই রুট, তো h কাটকে এই কে হচ্ছে সঞ্চারণশীল ধ্রুবক এবং h কাট হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। তো রুট h কাট আর হচ্ছে কে, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট। তো এখানে ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স এর পি এর পরিবর্তে আমরা h কাটকে লিখতে পারবো। তো h কাটটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো, কারণ প্লাঙ্ক ধ্রুবক একটা কনস্ট্যান্ট মান। তো এটাকে কেন ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, কারণ এই h কাটের সাথে কাটাকাটি করবো এই জন্য। তো পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, h কাট কে সাথে ডিএক্স। তো এখানে আমরা h কাটকে লিখছি, আর h কাটটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখছি আমাদের সুবিধার জন্য, কারণ h কাট এখানে কাটা যাবে। মাইনাস এখানে ই এর পরিবর্তে ওমেগা লিখব, যেটা হচ্ছে শক্তি ওমেগা টি, প্লাস সেমভাবে বি মাইনাস ডিভাইডেড বাই এই পি এর পরিবর্তে h কাটকে লিখব h কাট কে, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল i ডিভাইডেড বাই h কাট। এখানেও আমরা এই পি এর পরিবর্তে h কাটকে লিখব, তো h কাটটাকে বাইরে রাখবো কারণ এই যে নিচের h কাটের সাথে কাটা যাবে। h কাট মাইনাস, তো ক্যাটা তো থাকবে কে ডিএক্স, মাইনাস আবার এই এর পরিবর্তে ওমেগা লিখব ওমেগা টি। তো এখানে কাজটা কি করলাম, শুধুমাত্র পি এর জায়গায় h কাটকে লিখলাম এবং এর পরিবর্তে ওমেগা লিখলাম, আর কোনো কিছু পরিবর্তন করি নাই। তো তারপর কি হতে পারে, এই যে বি প্লাস ডিভাইডেড বাই রুট h কাট, এখানে h কাট কে এর উপরে দুইটাই রুট আছে। তো এই রুট h কাটটাকে যদি আলাদা লিখি এবং রুট কে আলাদা লিখি তো লেখা যাবে, তো এভাবে লেখা যাবে রুট h কাট রুট কে। হ্যাঁ, তো চাইলে এভাবে লেখা যায়। তো এখানে এই রুট h কাটটাকে বি প্লাস সহ, উপরে তো বি প্লাস আছে সহ, এই অংশটুকুকে আমরা সি প্লাস ধরবো। তাহলে এখানে কি লিখতে পারবো, সি প্লাস ডিভাইডেড বাই রুট কে, তো কেটা তো থাকবে, তো উপরে লাগবো সি প্লাস ডিভাইডেড বাই রুট কে। তো
তো এই সি প্লাস মানে কি, সি প্লাস মানে হচ্ছে বি প্লাস ডিভাইডেড বাই রুট এইচ কাট। তো এখানে রুট এইচ কাট বি প্লাস সহ হচ্ছে সি প্লাস। তো পরে আমরা নিচে লিখে দিব এক্সপোনেনশিয়াল। তো এই এইচ কাট কাটা যাবে, তো থাকবে হচ্ছে আই ইন্টিগ্রেশন কে ডিএক্স মাইনাস ওমেগা টি। তারপর প্লাস সেমভাবে এখানে বি মাইনাস এই রুট এইচ কাটকে আমরা সি মাইনাস ধরবো। তো এখানে আমরা বি মাইনাস, তো মাইনাসটা উপরে নিচে হবে। তো বি মাইনাস সি মাইনাস এগুলো হচ্ছে স্বেচ্ছাধীন ধ্রুবক। তো বি মাইনাস রুট এইচ কাটের পরিবর্তে যদি সি মাইনাস লিখি তাহলে নিচে কি থাকবে, এটা হচ্ছে সি মাইনাস রুট কেটা থাকবে। আবার এইচ কাট কাটা যাবে, তো এখানে থাকবে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এই যে মাইনাস, তো আইটাকে আমরা এখানে রাখি মাইনাস আই কে ডিএক্স মাইনাস ওমেগা টি। তো এখানে খেয়াল করলে দেখবো যে এই এক্সপোনেনশিয়াল আই এই কে ডিএক্স এর সাথেও আছে, এক্সপোনেনশিয়াল আই এই মাইনাস ওমেগা টি এর সাথেও আছে। তো আমরা একটা কাজ করতে পারি যে এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি এখানেও আছে, এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি এখানেও আছে। তো কমন নিতে পারি এই এক্সপোনেনশিয়াল আই এই ইন্টিগ্রেশন কে ডিএক্স এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি আলাদা একটা মান, আবার এক্সপোনেনশিয়াল মাইনাস আই কে ডিএক্স একটা মান, এক্সপোনেনশিয়াল মাইনাস আই মাইনাস ওমেগা টি আরেকটা মান। হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু মিল পাচ্ছি যে এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি, আবার এখানেও এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি আছে, তো এটাকে আমরা কি করব, কমন নিয়ে নিব। তো কমন নিলে কি হবে, এখানে সি প্লাস ডিভাইডেড বাই রুট কে। তো এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি কমন নিছি, কিন্তু এক্সপোনেনশিয়াল আই ইন্টিগ্রেশন কে ডিএক্স তো আছে, তো এটা তো থাকবে এক্সপোনেনশিয়াল আই ইন্টিগ্রেশন কে ডিএক্স। তারপর হচ্ছে প্লাস সি মাইনাস রুট কে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করি, এই মাইনাসটা কিন্তু এই ইন্টিগ্রেশন অফ কে ডিএক্স এর সাথে আছে। তো এই মাইনাসটা ইন্টিগ্রেশন কে ডিএক্স, আইটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের বাইরে আছে, বাইরে লিখবো। তো মাইনাসটা আমরা এই ইন্টিগ্রেশন অফ কে ডিএক্স আবার এই মাইনাস ওমেগা টি। তো এই আয়ের কিন্তু নেগেটিভ না, আই দ্বারা কি বোঝায়, আই দ্বারা বোঝায় হচ্ছে কাল্পনিক একটা মান বা অবাস্তব মান। তো আমরা এই সি মাইনাস রুট কে লিখলাম এক্সপোনেনশিয়াল আই মাইনাস কে ডিএক্স, এটা তো থাকবে, কিন্তু আমরা কি কমন নিছি, এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি কমন নিছি। তো এখানে আমরা কি লিখতে পারি, সি মাইনাস ডিভাইডেড বাই রুট কে, তো আই মাইনাস কে ডিএক্স। তো আমরা যখন এক্সপোনেনশিয়াল লিখি তখন সেটা মানটা সাথে সাথে লিখি, এবং যখন ই হিসেবে লিখি তখন এই সেম মানটাই পাওয়ার হিসেবে লিখি। তো এখানে আমরা এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি কী করলাম, কমন নিছি, আবার এখানে এক্সপোনেনশিয়াল আই মাইনাস ওমেগা টি কমন নিছি। তো আমরা যদি ই হিসেবে লিখি তাহলে মানটা পাওয়ার হিসেবে বসবে। তো ই টু দি পাওয়ার, তো এই যে মাইনাস ওমেগা টি আছে না, তো মাইনাসটাকে আগে লিখবো আই ওমেগা টি। তো এই অংশটুকু এই দুইটা থেকে কমন নেওয়ার ফলে বাকি থাকলো হচ্ছে সি প্লাস ডিভাইডেড বাই রুট মডুলাস অফ কে এক্সপোনেনশিয়াল আই কে ডিএক্স, আবার এখান থেকে এক্সপোনেনশিয়াল আই মাইনাস কে ডিএক্সটা থাকলো। তো আশা করি আমি এটুকু বুঝতে পারছি। তো এখানে আমরা লিখে দিব যে এখানে সি প্লাস হচ্ছে বি প্লাস ডিভাইডেড বাই রুট এইচ কাট, এবং সি মাইনাস হচ্ছে বি মাইনাস ডিভাইডেড বাই রুট এইচ কাট। তো এই যে সম্পূর্ণ মানটাকে, এই সম্পূর্ণ মানটাকে আমরা লিখতে পারি সাই ডব্লিউ কে বি, আর সাথে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তো এই যে সাই কে বি, এই সাই কে বি কার পরিবর্তে লিখলাম, এই যে এই মানটার পরিবর্তে। তো আমরা এখানে লিখে দিব যে সাই কে বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডিভাইডেড বাই রুট কে এক্সপোনেনশিয়াল আই ইন্টিগ্রেশন কে ডিএক্স প্লাস সি মাইনাস ডিভাইডেড বাই রুট কে আই মাইনাস কে ডিএক্স। তো এখানে আমরা লিখে নিলাম যে সাই ডব্লিউ কে বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডিভাইডেড বাই রুট মডুলাস অফ কে এক্সপোনেনশিয়াল আই ইন্টিগ্রেশন অফ কে ডিএক্স প্লাস সি মাইনাস ডিভাইডেড বাই রুট কে আই মাইনাস কে ডিএক্স ইন্টিগ্রেশন অফ। তো এটি ডব্লিউ কে বি পদ্ধতিতে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের সন্নিকর্ষ সমাধান। আর আগে আমরা যেটা নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণ যে শ্রোডিঙ্গার সমীকরণ, সেই শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান ডব্লিউ কে বি পদ্ধতিতে, আর এটা হচ্ছে ডব্লিউ কে বি পদ্ধতিতে যে সন্নিকর্ষ যে অংশটুকু, সেই অংশটুকু সমাধান হচ্ছে এটা। তো এখানে আমরা এক্সপোনেনশিয়াল দিতে ভুলে গেছিলাম, এখানে এক্সপোনেনশিয়াল হবে এক্সপোনেনশিয়াল আই। তো এক্ষেত্রে আমরা এখানে এক্সপোনেনশিয়াল দিব এক্সপোনেনশিয়াল আই।
তো 10 নং সমীকরণের যে প্রথম পদটা রয়েছে অর্থাৎ ধনাত্মক সূচকীয় পদ, এই পদটা হচ্ছে একটা সমতল তরঙ্গ নির্দেশ করে যা ধনাত্মক দিকে প্রবাহমান, এই যে এই পদটা। এবং যে দ্বিতীয় পদটা রয়েছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস, এই যে এখানে ঋণাত্মক সূচকীয় পদ এটা। তো ঋণাত্মক সূচকীয় পদটা দ্বারা নির্দেশ করা হয় হচ্ছে ঋণাত্মক দিকে প্রবাহমান সমতল তরঙ্গ।